ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে অন্নপূর্ণা যোজনার ফর্মটি কিভাবে সঠিকভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আলোচনা করব। ফর্মটি ফিল আপ করার আগে একটি ডেমো ফ্যামিলি চার্ট নিয়ে নিয়েছি, যেখানে টোটাল ৪ জন মেম্বার্স রয়েছেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি ছাড়াও ৩ জন সদস্য আছেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি তাপস মাইতি, এবং আমি ধরে নিচ্ছি তার একটা ডেট অফ বার্থ এবং তার নামে জমির পরিমাণ ১৫ শতক। তার ফ্যামিলিতে আর ৩ জন সদস্য, স্ত্রী, ছেলে, মেয়ে, যেখানে স্ত্রীর নামে কোনো জমির পরিমাণ নেই, ছেলের নামে জমির পরিমাণ রয়েছে, এবং মেয়ে আমি ধরে নিয়েছি পূজা মাইতি, যিনি অবিবাহিত, এবং তার বয়স আমরা যদি লক্ষ্য করি ডেট অফ বার্থ অনুযায়ী অ্যাবাভ ২৫ বছর। সুতরাং তিনিও অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল। এই ডেমো চার্টটা ধরেই আপনারাও আপনাদের ফ্যামিলি যেরকম রয়েছে সেইভাবে হেড অফ দ্য ফ্যামিলি ধরে নিয়ে ফিল আপ কীভাবে করবেন, চলুন ফর্মটা থেকে শুরু করি। ফর্ম ফিল আপের আগে আরেকটা কথা বলতে চাই, ফর্ম বাংলা ইংলিশ দুটো ভাষাতেই রয়েছে। আপনারা যদি বাংলাতেও ফর্মটা প্রিন্ট আউট করেন, সেক্ষেত্রেও আপনারা চেষ্টা করবেন ইংলিশে ফিল আপ করার। সেক্ষেত্রে যখন এই ফর্মটি অনলাইনে আপলোড করা হবে, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো প্রথমেই আমরা যেনাকে পরিবারের প্রধান ধরেছি তাপস মাইতি। এখানে পারিবারিক পরিচয় এই কলামটি যদি লক্ষ্য করি, প্রথমেই রয়েছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। সেখানে আধার কার্ড অনুযায়ী তার নামটি আমরা লিখে ফেলেছি তাপস মাইতি। ২ নাম্বার এতে রয়েছে জন্ম তারিখ। জন্ম তারিখ, দিন, মাস, বছর অনুযায়ী আমরা এইখানে ১২/৫/১৯৬৮ যেটা আমরা ধরে নিয়েছি লিখে ফেলেছি। এবার পরিবারের প্রধানের লিঙ্গ, যেহেতু তাপস মাইতি একজন পুরুষ, তাই আমরা এই ঘরে একটি টিক চিহ্ন দেব। নেক্সট, পরিবারের প্রধানের আধার নাম্বার দেবো, যেটা আপনাদের পরিবারের প্রধানের আধার নম্বর আধার কার্ড দেখে এইখানে লিখে দেবেন। নেক্সট অপশনে বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এখানে একটা কথা বলতে চাই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। রেশন কার্ডের নাম্বার এবং পারিবারিক রেশন কার্ডের আইডি কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি একটা সেপারেট ভিডিওতে শর্ট ভিডিও করে আপনাদের দিয়ে দেবো। এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বার লিখবেন না, পারিবারিক রেশন কার্ডের আইডি সম্পূর্ণ আলাদা। নেক্সট রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা টোটাল ৪ জন, এখানে সংখ্যায় লিখে দেবেন। ঠিকানা, ঠিকানা পরপর ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, আধার কার্ড অনুযায়ী স্থায়ী ঠিকানাটা লিখে দেবেন। তারপর এখানে যোগাযোগের নম্বর। এখানে বলেছে পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নম্বর। যেই মোবাইল নাম্বারে আপনাদের আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এইখানে বসাবেন। ৯ নম্বরে বলেছে পরিবারের প্রধান। এখানে ডান দিকে রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যেহেতু পরিবারের প্রধান এখানে পুরুষ, তার নামে নিশ্চয়ই অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করা হবে না। তাই এখানে আমি হ্যাঁতে কোনো রকম টিক চিহ্ন দেব না। এখানে কখন টিক চিহ্ন হতো, যদি পরিবারের প্রধান একজন মহিলা হতেন এবং তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হতেন, তখন আমরা এখানে টিক চিহ্ন দেবো। এখানে কিন্তু পরিবারের প্রধানের নামও লেখার প্রয়োজন নেই। পরিবারের প্রধানের ডিটেলস আমরা উপরে দিয়ে দিয়েছি, শুধুমাত্র এখানে সদস্যদের ডিটেলসগুলো দেব। এখানে সদস্য 1, সদস্য 1 এ কে আছে, নাম আশা মাইতি। আমরা যে ফ্যামিলি চার্টটা দেখেছিলাম সেই অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। তার জন্ম তারিখ দিয়ে দিলাম, তার লিঙ্গ, তিনি মেল না ফিমেল। যেহেতু ইনি ফিমেল তাই এখানে ফিমেল দিয়ে দিলাম। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের উনি কে হন, পরিবারের প্রধানের উনি স্ত্রী, তাই আমি এখানে লিখেছি ওয়াইফ। এবং আশা মাইতির যে আধার নাম্বার সেটা আমরা লিখে দিয়েছি। এবার এনার জন্য নিশ্চয়ই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করা হবে, তাই আমাকে সদস্য 1 এর ঘরে এইখানে হ্যাঁতে একটি টিক চিহ্ন দিতে হবে। নেক্সট, সদস্য 2 আমরা যে নিয়েছিলাম অর্ক মাইতি, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ দিলাম। কিন্তু এখানেও যেহেতু তার অন্নপূর্ণা যোজনার জন্য তিনি এলিজিবল নয়, তিনি একজন মেল পার্সন, তাই এই ঘরে কোনো রকম টিক চিহ্ন হবে না। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তিনি পরিবারের প্রধানের ছেলে, তাই সন লিখেছি, আধার নাম্বার দিয়েছি। সদস্য 3 মেয়ের ডিটেলস দিয়েছি, তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার মেয়ে, তাই ডটার লিখেছি, আধার নাম্বার দিয়েছি। যেহেতু তিনিও এলিজিবল, তাই এই ঘরেও টিক চিহ্ন দিতে হবে। এবারে আপনাদের যদি আরো সদস্য থাকে, আপনারা পরপর আরো 2 জনের সদস্য লিখে দিতে পারবেন। এরপর রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ব্যাংকের ডিটেলস, যেই ব্যাংকের সঙ্গে
ডিবিটি করা রয়েছে, আধার এবং ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এখানে যার ডিটেলস দিয়েছি তার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে, তাই এসবিআই লিখেছি, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড লিখে দিয়েছি। আপনারা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা খুলে দেখবেন, প্রত্যেকটি ডিটেলস সুন্দরভাবে আছে, দেখে দেখে নির্ভুলভাবে লিখে দেবেন। এবং আমরা প্রথমে যেভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 লিখেছিলাম, সেই অনুসারে আপনারা এখানে ব্যাংকের ডিটেলসগুলো বাকি যে সমস্ত সদস্য রয়েছেন তাদের দিয়ে দেবেন। তারপরের কলামে যদি দেখি, এখানে বলেছে এপিক অর্থাৎ ভোটার নাম্বার দিতে হবে। ভোটার নাম্বারে হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে এপিক নাম্বার বা ভোটার নাম্বার দিতে হবে। এখানে আমাদের ভোটার নাম্বার এসকেএস দিয়ে শুরু, তাই আমি এসকেএস দিয়ে শুরু করেছি। আপনাদের যেটা রয়েছে সেটা আপনারা দিবেন। তারপর কি রয়েছে, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর। বিধানসভা ক্ষেত্র আমার ক্ষেত্রে আমি একটা ধরে নিয়েছি দমদম, এবং অংশ নম্বর 10। আপনারাও এইভাবে লিখবেন, প্রথমে বিধানসভা ক্ষেত্র লিখবেন, তারপরে ও বা অ্যান্ড দিয়ে নাম্বারটা লিখে দিবেন। এই বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর কোথায় পাবেন যদি বলেন, ভোটের আগে এই যে বিধানসভা ভোট হলো, আপনাদের যে ভোটার এনরোলমেন্টের জন্য একটা কাগজ বাড়িতে বাড়িতে দিয়ে গেছিল, সেইখান থেকে আপনারা এটা সহজেই পেয়ে যেতে পারেন। না হলে আমাদের যে ওয়েবসাইট আছে, ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা ওই লিস্টটা পেয়ে যাবেন। আমি পারলে একটা ভিডিও করে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার খুঁজে পাবেন। 12 নম্বর পয়েন্টে বলেছে বিভাগ। আপনারা কোন বিভাগ থেকে বিলং করেন। যদি আপনি জেনারেল বা অসংরক্ষিত কাস্টের হয়ে থাকেন তাহলে এখানে ইউআর তে ক্লিক করবেন। যদি ইউআর এর মধ্যে আর্থিকভাবে দুর্বল বা ইডাব্লিউএস হয়ে থাকেন তো সেক্ষেত্রে এইখানে, এছাড়াও যদি এসসি এসটি ওবিসি যে বিভাগের মধ্যে আপনি পড়বেন সঠিকভাবে এখানে টিক চিহ্ন দেবেন। এক্ষেত্রে আমরা অসংরক্ষিত, তাই এই ঘরে টিক চিহ্ন দেব। তারপরে রয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। এখানে জানতে চেয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। এখন ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে, তাই এক্ষেত্রে আমাদেরও রয়েছে, তাই হ্যাঁতে দিলাম। যদি হ্যাঁ হয়, কার্ডের ধরন প্রায় 6 রকমের কার্ড রয়েছে। এখানে প্রত্যেকটা কার্ডের ধরন মেনশন রয়েছে। আপনারা আপনাদের রেশন কার্ডটা নেবেন এবং তার উপরেই দেখবেন কোন ধরনের কার্ড লেখা আছে, সেটা দেখে টিক করে দেবেন। আমাদের ক্ষেত্রে RKSY1, তাই আমি এখানে টিক দিয়ে দিলাম। এবার রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। অবশ্যই মাসিক রেশন তুলছে, তাই আমি হ্যাঁতে দিয়ে দিলাম। সম্পদের ক্ষেত্রে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি আপনার একটি সম্পূর্ণ বাড়িতে 3টি ঘর পাকা এবং ছাদ বিশিষ্ট হয়ে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক করবেন। যেহেতু রয়েছে আমি হ্যাঁতে দিলাম। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ জমি রয়েছে, তাই হ্যাঁতে টিক করলাম। আপনাদের যদি জমি না থাকে, কারো যদি জমি না থাকে, তখন আপনারা নাতে টিক করবেন। কারণ যদি এখানে ডকুমেন্টস অর্থাৎ রেকর্ডের ডিটেলস আপলোড করার অপশন আসে অনলাইন করার ক্ষেত্রে, কিন্তু তখন ওগুলো আপনাদের আপলোড অবশ্যই করতে হবে। এবার পরিবারের যতজন সদস্য রয়েছেন তাদের সর্বমোট কত পরিমাণ জমি রয়েছে সেটা শতকে লিখতে হবে। যেহেতু আমাদের 21% জমি রয়েছে, তাই আমি এখানে লিখে দেবো 21। তারপর বলেছে যানবাহন। পরিবারের মধ্যে যদি কারো অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার যদি কোনো রকমের গাড়ি থাকে, সেটা আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যেহেতু আমাদের নেই, তাই আমরা না করব। যদি আপনার থেকে থাকে তাহলে আপনাকে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে এবং তার রেজিস্ট্রেশন নম্বর এবং যতগুলো গাড়ি রয়েছে তার সংখ্যাও উল্লেখ করতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি কোনো রকমের স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে আপনারা সেখানে টিক করবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে আপনারা সেটা মেনশন করে দেবেন। এটা সরকারি স্বাস্থ্য বীমা আপনারা করে দেবেন। এছাড়াও যদি বিভিন্ন ধরনের বেসরকারি স্বাস্থ্য বীমা হয়ে থাকে, যেমন পলিসি বাজার, স্টার হেলথ বা এইচডিএফসি এর ক্ষেত্রে, সেগুলোও আপনারা উল্লেখ করে দেবেন। এখানে আমাদের হেড অফ দ্য ফ্যামিলির যে সরকারি রয়েছেন অর্থাৎ স্বাস্থ্য বীমা, প্রিমিয়ামের বিবরণ, কোনো রকম প্রিমিয়াম দিতে হয় না। বীমার অঙ্ক রয়েছে 5 লাখ টাকা, যেটা আমাদের স্বাস্থ্য সাথী কার্ডে রয়েছে, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। বাকি আর কিছু করার দরকার নেই, একটাই শুধু যদি এখানে উল্লেখ করে দেন তাতেই চলবে। নেক্সট, আয় বা পেশা। কোনো সদস্য যদি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকেন, সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। যেহেতু আমাদের বাড়িতে কেউ দেন না, তাই আমরা না করব। যদি আপনাদের কেউ আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অবশ্যই হ্যাঁ দেবেন এবং সেটা উল্লেখ করে দেবেন।
এবং তারপর বলেছে প্যান কার্ড। প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ এই পয়েন্টটা ম্যান্ডেটরি নয়, কিন্তু যদি আপনাদের ফ্যামিলির কারো প্যান কার্ড থেকে থাকে অবশ্যই সেটা উল্লেখ করে দেবেন। এক্ষেত্রে আমাদের রয়েছে, তাই আমরা হ্যাঁ করব। এবং প্রত্যেকের হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে সদস্য 1, 2, 3 প্রত্যেকটাই এখানে তাদের প্যান কার্ডের নাম্বার এবং তাদের নিজস্ব নাম উল্লেখ করতে হবে। নেক্সট এখানে বলেছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান কি ধরনের কাজ করেন? যদি সরকারি কাজ করে থাকেন তাহলে সরকারি ঘরে টিক চিহ্ন দেবেন। যদি কোনো বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকেন সেই ঘরে টিক করবেন। যেহেতু আমাদের কৃষক পরিবার, তাই আমরা এখানে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, এখানে লেখাও আছে কারিগর, শিল্পী বা কৃষক। যেহেতু কৃষক তাই আমরা কৃষকের ঘরে টিক চিহ্ন করব। সদস্য ওয়ান, সদস্য ওয়ান যিনি রয়েছেন তিনি হলেন হাউসওয়াইফ। এক্ষেত্রে বা হাউসওয়াইফ বা গৃহবধূর কোনো অপশন নেই। এক্ষেত্রে কি করবেন, যেহেতু তিনি কোনো ইনকাম করেন না, তিনি অ্যাকচুয়ালি বেকার, তাই এখানে আপনি বেকার ঘরে টিক করবেন। সদস্য দুই, সদস্য দুই পড়াশোনার সঙ্গে যুক্ত, তাই তিনিও বেকার, এই বেকারের ঘরে টিক চিহ্ন করবে। সদস্য তিন যিনি রয়েছেন তিনিও কোনো কাজ করেন না, পড়াশোনার সঙ্গে যুক্ত, তাই এখানে বেকারের ঘরে টিক চিহ্ন করবেন। এটা আমি আমার ফ্যামিলি অনুযায়ী দেখাচ্ছি। আপনাদের ফ্যামিলিতে যেই কাজের সঙ্গে যুক্ত সেটাই করবেন। যদি হাউসওয়াইফ হয়ে থাকেন, যেহেতু তিনি ইনকাম করেন না কোনো, তিনি বেকার হিসাবেই গুনুন। এরপর পরিবারে কতজন প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছেন এবং প্রাপ্তবয়স্ক শিক্ষিত সদস্য এবং অশিক্ষিত সদস্য রয়েছেন সেটা উল্লেখ করতে হবে। আমাদের ফ্যামিলিতে টোটাল 4 জনের মধ্যে 3 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক এবং 1 জন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, টোটাল 4 জন, সেটা উল্লেখ করে দিলাম। পরিবারের প্রধান যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে শিক্ষিততে টিক করবেন, এক্ষেত্রে শিক্ষিত দিয়ে দিলাম। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, এখানে লিখে দেবেন এমপি। সদস্য ওয়ান, সদস্য ওয়ান তিনি অশিক্ষিত, অশিক্ষিতর ঘরে টিক চিহ্ন দিয়ে দেব। সদস্য দুই, সদস্য দুইয়ের শিক্ষিত সদস্য, তাই শিক্ষিত দিলাম। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিলাম এমএ। সদস্য তিন, সদস্য তিনও শিক্ষিত, তাই শিক্ষিতর ঘরে দিলাম। এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন। এরপর ফ্যামিলির কোনো সদস্য যদি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ কিংবা পঞ্চায়েত সংস্থার কোনো প্রাক্তন বা বর্তমান ধারক পদে থেকে থাকেন সেটাও আপনাদের উল্লেখ করতে হবে। যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন এবং তার সদস্য নম্বর এখানে উল্লেখ করবেন। আর যদি না হয় তখন না এ টিক চিহ্ন দেবেন। কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকে সেখানে হ্যাঁ করবেন এবং তার সদস্য নম্বর দেবেন। যেহেতু আমাদের ক্ষেত্রে নেই তাই না। তারপর যদি কোনো আপনাদের ফ্যামিলির জিএসটি দিতে হয় তাহলে সেটাও উল্লেখ করবেন এবং সেই জিএসটিআইএন নাম্বারটাও উল্লেখ করতে হবে এখানে, যেহেতু নেই না করলাম। পরিবারের মোট বার্ষিক আয় অঙ্কে এখানে উল্লেখ করতে হবে, এখানে আমি উল্লেখ করে দিয়েছি। এরপর রয়েছে সিএ এর আবেদন। যদি সিএ এর আবেদন হয়ে থাকে এবং তার বর্তমান অবস্থা কি সেটা এখানে উল্লেখ করতে হবে। যেহেতু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই প্রযোজ্য নয় টিক করে দিলাম। যদি আবেদন হয়ে থাকে তার আবেদন নম্বর এখানে বসাবেন। যদি ইস্যু হয়ে থাকে তার ইস্যু নাম্বার বা সার্টিফিকেট নাম্বার যেটা থাকবে সেগুলো উল্লেখ করতে হবে এবং পরপর এভাবে প্রত্যেকটি সদস্যর ক্ষেত্রে সিএ এর বিবরণগুলি দিতে হবে। তারপর তারপর যদি বাড়ির কারো কিষাণ ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্টুডেন্টদের ক্ষেত্রে যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডও থাকে সেটাও আপনাদের উল্লেখ করতে হবে। যেহেতু কেবলমাত্র আমাদের ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তার নাম্বার এখানে বসাতে হবে। আপনাদের ক্ষেত্রেও যদি থাকে সেটাও বসাতে হবে। আইডির সংখ্যা বসাতে হবে এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ডেটটাও আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এবং যদি বাকি সদস্যদেরও কিছু থেকে থাকে সেগুলো আপনারা উল্লেখ করবেন। তারপর এসআইআর এর যদি কারো বিচারাধীন মামলা থেকে থাকে সেগুলো উল্লেখ করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রযোজ্য নয়, তাই প্রযোজ্য নয়। আপনাদেরও যদি প্রযোজ্য না হয়ে থাকে, এসআইআর এর ডাক না পড়ে থাকে, আপনারা এখানে প্রযোজ্য নয় করে দেবেন এবং যদি হয়ে থাকে তার মামলার বিবরণ এখানে উল্লেখ করতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু। এখানে যদি বাড়িতে কোনো শিশু থেকে থাকে, অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে এবং যে কোনো সরকারি, বেসরকারি বা কোনো মাদ্রাসায় পড়াশোনার সঙ্গে যুক্ত সেগুলো
অবশ্যই উল্লেখ করবেন কতজন সদস্য রয়েছে, প্রত্যেকজন সদস্যের নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, কোন ধরনের স্কুলে পড়াশোনা করে এখানে উল্লেখ করতে হবে। এবং তারপর টিকাকরণ, যদি টিকাকরণ হয়ে থাকে সেগুলো উল্লেখ করতে হবে। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ ইয়ে, আপনি কি কোনো সরকারি সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি কোনো ডিবিটি, এক্ষেত্রে বলে রাখি পিএম কিষানের যে টাকা দেওয়া হয় ওটা ডিবিটি লিঙ্কের মাধ্যমেই টাকা দেওয়া হয়, অর্থাৎ এটা একটি সরকারি সুবিধা যেটা ডিবিটি প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। যেহেতু এখানে আমাদের ফ্যামিলি থেকে পায়, তাই পরিবারের প্রধানের ঘরে লিখবো হ্যাঁ। প্রকল্পের নাম এখানে উল্লেখ করেছি পিএম কিষান। এবং এইখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, প্রকল্প থেকে যদি বেরিয়ে যেতে চান তাহলে টিক বক্সটি চিহ্নিত করুন। প্রত্যাহার করতে চান, যদি আপনি ওই প্রকল্পের টাকা না নিতে চান কেবলমাত্র তখনই টিক চিহ্ন করবেন, না হলে কিন্তু এই ঘরে কোনো মতেই টিক চিহ্ন করবেন না। আপনি শুধু উল্লেখ করবেন কিসের, কোন প্রকল্প থেকে টাকা পান, শুধু নাম লিখবেন এবং এই ঘরে কোনো টিক চিহ্ন ভুলেও করবেন না। এখানে আমাদের ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি পায়, সদস্য 1 কোনো রকম পায় না, সদস্য টু পায়, তাই সদস্য 2 এর ঘরে টিক চিহ্ন দেব এবং প্রকল্পের নাম এখানে উল্লেখ করে দেব পিএম কিষান, এবং এই ঘরে টিক চিহ্ন করা যাবে না। সদস্য 3 এর ক্ষেত্রেও যেহেতু কোনো জমি নেই, তাই এখানে এখানে কোনো রকম কিছু উল্লেখ করা যাবে না। আপনাদের যদি আরো ফ্যামিলি মেম্বারদের কারো কিছু থেকে থাকে, কোনো সরকারি প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন, সেগুলো এখানে অবশ্যই উল্লেখ করে দেবেন। তারপর এখানে ফর্মটি ফিল আপ করার পর আপনি ঘোষণা এবং সম্মতিতে টিক চিহ্ন করবেন। তারপর এইখানে যে লাস্টে স্বাক্ষর রয়েছে, এই স্বাক্ষরে সাইন হবে হেড অফ দ্য ফ্যামিলির এখানে সাইন করবেন। সাইন করার পর এই লাস্টের যে রয়েছে, এটা শুধুমাত্র যারা সরকারি অফিসাররা রয়েছেন, যদি অফলাইনে জমা দেওয়ার ব্যবস্থা শুরু হয়, অর্থাৎ বিডিও অফিস বা অঞ্চলে যদি জমা দেওয়া শুরু হয়, সেক্ষেত্রে ওনারা এটা ফিল আপ করে আপনাদের ফেরত দিয়ে দেবেন। আর যদি অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়, সেক্ষেত্রে আলাদাভাবে অনলাইনে আপলোড করতে হবে। আশা করব আপনারা ফর্ম ফিল আপটি সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও কারো অসুবিধা থেকে থাকে এবং কোনো জায়গায় কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব নির্ভুলভাবে আপনাদের তথ্য দিয়ে সাহায্য করার জন্য, এবং আপনারাও এই ফর্মটি ফিল আপ করার সময় চেষ্টা করবেন নির্ভুলভাবে যতটুকু তথ্য আপনাদের কাছে রয়েছে এবং যা যা জানতে চাওয়া হয়েছে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে দিয়ে পূরণ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।